This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাষা শব্দটার সঙ্গে না যেরকম ভালোবাসা ব্যাপারটা জুড়ে থাকে, ঠিক সেরকমভাবেই ভাষা শব্দটার ভাষারও একটা অন্যরকম ব্যাপার থাকে। এমনি বলছি না, খেয়াল করে দেখুন, 2013 সাল পর্যন্ত রাজ্য প্রশাসনের সদর দপ্তর ছিল রাইটার্স বিল্ডিং। 2013 সালের ওই 7ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছিলেন যে এই রাজ্য প্রশাসনের সদর দপ্তরের ঠিকানাটা তিনি বদলে দিচ্ছেন। এবার থেকে ওই গঙ্গার পূর্ব পাড়ের মহাকরণ থেকে গঙ্গার পশ্চিম পাড়ের নবান্নে উঠে যাবে রাজ্য প্রশাসন। সেই শুরু। বাংলার রাজনীতিতে মহাকরণ হয়ে গেল গুরুত্বহীন, নবান্নই হয়ে উঠল মুখ্য। এবার মুখ্যমন্ত্রী যে রাজ্য প্রশাসনের ঠিকানাটা বদলে দিলেন, তাতে লাভ কী হলো? কেনই বা হলো? অনেকেই ভেবেছেন কী দরকার ছিল এত এরকম পয়সা খরচ করে একটা নতুন জায়গায় পুরো সরকারটাকে তুলে নিয়ে যাওয়া। সে কবে থেকে আমরা রাইটার সংস্কৃতিটাতে অভ্যস্ত হয়ে গেছিলাম। তাহলে সেই জায়গার থেকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হলো, তার পেছনে কি মূল যুক্তি এটাই? দেখুন, কাগজে কলমে অনেক যুক্তি ছিল। মহাকরণের সংস্কার প্রয়োজন ছিল, সেখানে জায়গা কম, সব দপ্তরের কাজকর্ম সেখানে ঠিকভাবে হচ্ছিল না, প্রসার করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হচ্ছিল। এই সমস্ত কেজো বিষয়গুলোকে কিছুক্ষণের জন্য ভুলে যান, বিষয়টাকে স্রেফ পাবলিক পারসেপশন থেকে দেখুন। এবার তখনই বুঝতে পারবেন ভাষা বদলের ভাষা কিভাবে বদল হচ্ছে। 2011-এ রাজনৈতিক বদল হয়েছিল। কোন জমানা? না, বাম জমানা। বাম জমানা মানে লাল জমানা। 34 বছরের লাল জমানার শেষে বাংলায় শুরু হয়েছিল তৃণমূল যুগ, মানে সবুজের শাসন। এবার 2013-এ এই রং বদলটা, সেটা কি প্রশাসনের ক্ষেত্রেও লাগু হয়ে গেল না? খেয়াল করে দেখুন, মহাকরণ সে তো লাল রঙের, কোথাও সেই লাল জমানার সঙ্গে যেন যুক্ত হয়ে রয়েছে। লাল রঙের মহাকরণের বদলে সরকারের নতুন ঠিকানা হলো কি? নীল সাদা নবান্ন। মানুষের মনে এই যে প্রশাসন বদলেছে, সেই ছবিটাই বদলে দিতে এই ভাষা বদল হলো কি? ভাবার মতো বিষয়। কিন্তু বাম জমানা অতীত, লাল অতীত, এই ধারণাটা এই ভাষা বদলে আরও বেশি করে তৈরি হয়ে গেল না? এই ঠিকানা বদলের সঙ্গে সঙ্গে ছবি বদলের আরেকটা উদাহরণ দিই। বিষয়গুলো বেশ মজার, জানেন তো, এত অদ্ভুতভাবে একটা আরেকটার সাথে জুড়ে থাকে না, যখনই ভাবি তখনই অদ্ভুত লাগে। এ দেখুন, 28শে মে 2023 দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই নতুন পার্লামেন্টে ভারতের একটা মানচিত্র রয়েছে। থাকতেই পারে ভারতের সংসদ সেখানে থাকবে, তাতে আর অস্বাভাবিক কী আছে? বিষয়টা হচ্ছে, একটা বিশেষত্ব আছে এই মানচিত্রে। এই মানচিত্রটা অখণ্ড ভারতের মানচিত্র। প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবন করে, এই নতুন সংসদ ভবনটার উদ্বোধন করে কি বলেছিলেন মনে আছে? মনে করিয়ে দিচ্ছি। নরেন্দ্র মোদী বলেছিলেন, নতুন রাস্তায় নতুন গন্তব্যে পৌঁছে দেয়। এই নতুন সংসদ ভবন সেই কাজের প্রেরণা হবে, সেই কাজের। এবার প্রধানমন্ত্রীর এই কথাটা শুনুন, আর অখণ্ড ভারতের ওই মানচিত্রের দিকে তাকান। এইটা দেখে কিন্তু অনেকেই দেখবেন তখন মনের মধ্যে প্রশ্নটা জাগতে শুরু করছে, তাহলে ভারত কি আবার অখণ্ড হবে? অর্থাৎ সংসদের ঠিকানা বদলের সঙ্গে সঙ্গে নতুন ভারত নিয়েও একটা ছবি চোখের সামনে ভেসে উঠলো, জানেন তো। ভারত আবার অখণ্ড ভারত হবে কিনা, মানে আদৌ সেটা সম্ভব কিনা, এই নিয়ে যাবতীয় সংশয় বা চিন্তাভাবনা এগুলো সব পেছনে চলে গেল। নতুন পার্লামেন্ট ভবন, এই অখণ্ড ভারতের ম্যাপটাই অনেকের মনে একটা নতুন ছবি হয়ে থেকে গেল। এবার এই নতুন লোকসভা কক্ষে পাক অধিকৃত কাশ্মীরের জন্য একটা আসন বরাদ্দ রয়েছে। বার্তাটা কিন্তু পরিষ্কার, কোনো একদিন পাক অধিকৃত কাশ্মীর এদেশের অংশ হবে। তাই আগেভাগে সেখানকার সাংসদদের বসার ব্যবস্থা করা রইল। দেখুন, পিওকে ভারতের অংশ হোক চাই না হোক, এই
ছবিটা তো তৈরি করে দেওয়া গেল। নতুন সংসদে সেন্ট্রাল হল নেই, পুরনো সংসদ ভবন যেটার এখন নাম সংবিধান ভবন, সেখানে সেন্ট্রাল হল ছিল। সেই সেন্ট্রাল হলে যেখানে সাংসদ না থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন, সেখানে কংগ্রেসের মল্লিকার্জুন খার্গে বা গুলাম নবী আজাদের সঙ্গে আড্ডা মারতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার সেই জায়গাটা তার মানে আর রইল না নতুন সংসদে মতের আদান প্রদান নিশ্চয়ই হবে। সংসদের দুটো কক্ষেই শাসক পক্ষ আর বিরোধী পক্ষের মধ্যে যুক্তিতর্ক হবে, সব হবে, কিন্তু নতুন সংসদ ভবনে ওই সেন্ট্রাল হলটাকে না রেখে কি বুঝিয়ে দেওয়া হলো যে এখানে কথার থেকেও কাজকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অথবা আমরা আর আমাদের মত পথ, ওরা আর ওদের মত পথ দুটো আলাদা, এটা মেশামেশির কোনো জায়গা নেই। এই ছবিগুলোই কি তৈরি করে দেওয়া হলো? দেখুন, ঠিকানা বদলানোর সঙ্গে সঙ্গে ছবি বদল বা নতুন ছবি তৈরি হওয়ার পেছনে এতগুলো কথা বললাম কেন? বললাম কারণ রোববার 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, আর সেই শহীদ সমাবেশের আয়োজনের ঠিকানাটাও তো এবার বদলে গেছে। গত কয়েক বছর এই 21শে জুলাইয়ের সমাবেশের আয়োজন করত তৃণমূলের নবীন শিবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই তো এই সমাবেশের যাবতীয় আয়োজন করা হতো। এবার আর সেটা হচ্ছে না। এবার সমাবেশের আয়োজনের দায়িত্ব গিয়ে পড়েছে সুব্রত বক্সির ঘাড়ে। 2021-এর বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য পায় তৃণমূল। সেই সাফল্যের পর তৃণমূলের সাধারণ সম্পাদক হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসা অবধারিত এবং অবশ্যম্ভাবী। তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেত্রীকে মাথার ওপর রেখে সামনের দিকে যিনি এগিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলাদা কোনো বিষয় নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দলের জেনারেল সেক্রেটারি অভিষেক, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সবাই মিলে লড়াই করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্বই ঘাড়ে নেননি, তৃণমূলের প্রচার এবং কর্মসূচির দায়িত্বও কাঁধে তুলে নিয়েছিলেন। 2022 ও 2023-এ 21শে জুলাইয়ের যাবতীয় প্রস্তুতি সামলেছেন অভিষেক। সামলেছে তার ক্যামাক স্ট্রিটের অফিস। সমাবেশ সফল করতে কোন জেলায় কোন নেতা যাবেন, কোন নেতার ওপর কোন দায়িত্ব থাকবে, সব ঠিক হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে। 2022 ও 2023-এ যা হয়েছে তা হচ্ছে না 2024-এ। বরং এবছর সুপার অ্যাক্টিভ তৃণমূলের প্রবীণ সুব্রত বক্সি। 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসেবে জেলায় জেলায় মিটিং করছেন। শুক্রবারও তৃণমূল ভবনে নিজের ঘরে প্রস্তুতি বৈঠক ডেকেছিলেন সুব্রত বক্সি। বৈঠকে ছিলেন তৃণমূলের প্রবীণ নেতারা। বিরাট সমাবেশ হবে, বিপুল সমাবেশ হবে। ইতিমধ্যেই জেলাগুলি থেকে বহু সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন এবং তৃণমূল পরিবার তাদের জন্য যে ব্যবস্থাপনা সীমিত সাধ্যে করতে পেরেছে সেখানে মানুষ এসে পৌঁছতে শুরু করেছেন এবং সাংগঠনিক যা যা প্রয়োজন যে সুষ্ঠুভাবে এত বড় সমাবেশ করার জন্য নেতৃত্ব তার দিকে পুরোদস্তুর নজর দিচ্ছেন। তার সমস্ত প্রক্রিয়া চলছে এবং 21শে জুলাই আবার একটি রেকর্ড সমাগম এখানে ধর্মতলায় হতে চলেছে। 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতির দায়িত্ব বদলেছে, প্রস্তুতির রূপরেখা তৈরির ঠিকানাটাও বদলেছে। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের বদলে দায়িত্ব গেছে তৃণমূল ভবনে সুব্রত বক্সির অফিসে। এই ঠিকানা বদল কি তৃণমূলে কোনো ছবি বদলের ইঙ্গিত দিচ্ছে? দ্বন্দ্বই নেই তো নবীন প্রবীণের দ্বন্দ্বটাকে আমি ধরে নিয়ে উত্তর দেবো কেন? গতবারও বা তার আগের বারও নবীন প্রবীণের দ্বন্দ্ব ছিল না। গতবারও কারা মঞ্চে বক্তব্য রাখবেন সেই বক্তব্য রাখার মানুষের লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তৈরি করেছিলেন, এবছরও তৈরি করবেন কারা বক্তব্য রাখবে। একটা স্লোগান জানেন তো, 1 2 3 4 প্রবীণচর নবীনচর। সুতরাং সেটা ওদের কারা থাকবে না থাকবে ওদের ব্যাপার। একটা কথা বলতে পারি, তা হচ্ছে দেখুন, তৃণমূল কংগ্রেসের যারা নবীনও আছে দেখবেন, নবীন নেতৃত্ব বলতে কাকে বোঝান? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে বোঝান। তার পরিচয় এইটাই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। যতদিন রাজ্যে তৃণমূল বিরোধী ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই করেছেন, কিন্তু তার ভাইপোকে কোনোদিন কেউ চোখে দেখেনি। নবীন নেতৃত্ব বলতে বাংলার মানুষ এই ধরনের, আমি এটা খালি সিপিএম বলে বলছি না, যে কোনো দলেই আমার ধারণা তাদেরকেই সিরিয়াসলি নেবে যারা কিনা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নেতৃত্বে আসবে। তার বাইরে তৃণমূলে কোন পিসির ভাইপো থাকলো না থাকলো ওদের পারিবারিক সমস্যা, তাতে আমাদের কি আছে? গাঙ্গুলি গ্রুপ,
আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। দেখুন, হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার চারপাশে পরীক্ষিত প্রবীণ সৈনিকদের একটা বলয় তৈরি করতে চাইছেন, কিন্তু পরবর্তী প্রজন্মকে দায়িত্ব থেকে সরানোয় তৃণমূলের ভেতরে যে বহু পুরনো সমস্যাটা নবীন প্রবীণ, সেটা আবার মাথাচাড়া দেবে না তো? দেখুন, এবছরের সমাবেশ আয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের না থাকা আর তৃণমূল নেত্রীর এই ঘনিষ্ঠ যে সমস্ত প্রবীণ নেতা আছেন তাদের দায়িত্ব পাওয়া, এটা কিন্তু অনেকের মধ্যেই সংশয়টা তৈরি করে দিচ্ছে, মানে এই নবীন প্রবীণের দ্বন্দ্ব নিয়ে সংশয়টা। ব্যাপারটা তো এরকমও হতে পারে, একটা বৃহত্তর পরিবার, একটা একান্নবর্তী সংসার, বাড়িতে অনেকগুলো ঘর, কোনো একটা অনুষ্ঠানের দায়িত্ব এই ঘরের বদলে ওই ঘরের ওপর পড়েছে। এতে ওই বৃহত্তর পরিবারে ঝামেলা ঠামেলা তো কিছু নাও হতে পারে। হ্যাঁ, সবাই মিলেমিশে করবেন, বা ওই পালা পড়ার মতো করে একবার এই ঘর একবার ও ঘর, এরা এরকমভাবে দায়িত্ব পালন করবে, হতেও তো পারে। এবার তাহলেও কেন এরকম নবীন প্রবীণ দ্বন্দ্বের কথা এত বেশি করে উঠছে? দেখুন, লোকসভা ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিকেল লিভ নিয়েছেন। হ্যাঁ, প্রথমে শোনা গেছিল চিকিৎসা করাতে বাইরে যাচ্ছেন বলে সমাবেশে থাকতে পারবেন না। এখন তিনি কিন্তু কলকাতায় ফিরে এসছেন, জাস্ট সদ্য ফিরেছেন। এবার যখন কলকাতায় ফিরেই এসছেন, তখন নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাবেশে থাকবেন নাকি থাকবেন না, এই সংশয়টা তৈরি হতে শুরু করেছে। জল্পনাও ডালপালা মেলছে। এবং খেয়াল করে দেখুন, এখন কিন্তু সব কিছু ছাপিয়ে এটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠছে ক্রমশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ওই সমাবেশে থাকবেন নাকি থাকবেন না? তিনি কি আছেন নাকি নেই? আয়োজনে নেই, তাহলে কি সমাবেশেরই? মানে এই ধরনের জিনিসগুলো কিন্তু চলবে ততক্ষণ পর্যন্ত, হয় ওই সমাবেশ শেষ হওয়া পর্যন্ত, অথবা যতক্ষণ না তৃণমূলের নেতৃত্ব মুখ খুলে গোটা সমস্যাটা একদম গোড়াতেই বিনাশ করে দেন, বলে দিলেন যে না, এসব নিয়ে আলোচনার কোনো জায়গায় নেই, উনি থাকছেন, অথবা বললেন উনি থাকছেন না। সেটা যদি না হয়, তাহলে কিন্তু ধরে নিতে হবে যে ওই সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত তারা এই জল্পনাটাকে জিইয়ে রাখতে চাইছেন। সেটা কি ওই কোনোভাবে এটা সমাবেশের ইউএসপি এটাকেই করে দেওয়া? তো সেটা তো হওয়াটা মানে আরও একটা অন্য সমস্যাকে উস্কে দেওয়া। দেখুন, এমনিতেই তো তৃণমূলের সামনে এখন চ্যালেঞ্জ কম নেই, তাই না? চারপাশে তো তাই দেখা যাচ্ছে। এই সন্দেশখালী শাহজাহান থেকে চোপড়ার জেসিবি, আরিয়াদহের জয়ন্ত থেকে সোনারপুরের জামাল, দিকে দিকে তো এরকম কামাল দেখানোর লোকজনের কিছু কমতি নেই। কিছুতেই এদের তৃণমূল ঘাট থেকে নামাতে পারছে না। এদের কীর্তিকলাপকে ঘাড়ে নিয়েই তো রবিবার 21শে জুলাইয়ের মঞ্চে উঠতে হবে তৃণমূল নেত্রীকে। তিনি কী বার্তা দেবেন? দেখুন, যতদূর সম্ভব এবছর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 2026-এর ভোট প্রস্তুতি শুরু করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো তিনি করেন সবার আগে, এটাকে বলে প্রিএম্প্ট অ্যাটাক, জানেন তো? আগে ভাগে প্রতিপক্ষ প্রস্তুত হওয়ার আগেই তাদের আক্রমণ করে দাও। তো এই একটা ভোট চলে গেছে, এমনিতে খেয়াল করে দেখুন, এই 2024-এর লোকসভা ভোটের আগে তখন থেকে কিন্তু 2026-এর গান গাইতে শুরু করেছিল বিজেপি। অমিত শাহ যেরকম বলেছিলেন, এটা সংখ্যা বেঁধে দিয়েছিলেন, 35 পেলেই হলো, তাহলে আর 26 পর্যন্ত অপেক্ষা নয়, এরকম। তারপর সে সংখ্যাটা বিভিন্ন লোক বিভিন্ন রকম বলেছে আর কি, কিন্তু দাঁড়িয়ে গেছিল 26-এর গল্প এই 24-এ বসে। সেই চ্যালেঞ্জটাকে পার করার পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় 26টাকে উল্টো দিকে শিবিরে আবার ফিরিয়ে দেবেন না তো? পাল্টা মার। দেখুন, 2011-র আগে যেরকম ওই বামেদের উৎখাতের শপথ বাক্য পাঠ করাতেন মমতা বন্দ্যোপাধ্যায়, বা 2014-র পর থেকে যেমন দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারকে হারানোর শপথ গ্রহণ করার তৃণমূল কর্মীদের, এবছর তেমনই ওই 2026-এ নিজেদের সরকার ধরে রাখা এবং আরও বেশি আসনে জেতা, এই শপথই হয়তো তিনি নেওয়াতে পারেন। কিন্তু কি বলবেন, এইটাই তো সবসময় আর কি ওখানকার আসল মানে ট্রেলার বা সাসপেন্স পয়েন্ট হয়ে থাকে। এইটাই চলে জল্পনা, জানেন তো? এতদিন ধরে এটাই হয়েছে। 21শে জুলাইয়ের আগের থেকে এইবার কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিকেই তাকিয়ে থাকেন নেতাকর্মীরা।
কিন্তু সেই বার্তার প্রত্যাশা কি এবার এই অভিষেককে নিয়ে জল্পনায় খানিকটা হলেও ঢেকে যাচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সুব্রত বক্সির সভাপতিত্বে একটি বিরাট সমাবেশ এবং তৃণমূল পরিবার নেত্রীর কাছ থেকে আগামী কর্মসূচির দিক নির্দেশ নেবেন। 2024-এর নির্বাচন জয়, উপনির্বাচন জয়, মানুষের সমর্থন প্রাপ্ত, সমস্ত বাংলার মানুষকে একসঙ্গে পাওয়া, তাদের নিয়ে এগিয়ে যাওয়ার সংকল্প এবং 2026-এর নির্বাচনের প্রস্তুতি শুরু। আর একই সঙ্গে দেখুন বাংলার অন্য অন্য বিরোধী দলগুলোর অবস্থা। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, 2 বছর আগের থেকে ভোটের প্রস্তুতি শুরু করে দেওয়ার মধ্যে অন্যায়ের কিচ্ছু নেই। মাথায় রাখতে হবে এবছর লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পর দেখা গেছে যে রাজ্যের শহরাঞ্চলে তৃণমূলের ভোটের হার কমেছে। তারপর যেভাবে দলের ভেতরেই কোন্দল, মারামারি, হাতাহাতি, দোষারোপ, পাল্টা দোষারোপ এই পর্বগুলো চলছে, তাতে তো বেশ বিরক্ত মনে হচ্ছে তৃণমূল নেত্রীকে। তিনি কি খানিকটা চিন্তিতও নন? দেখুন, এই রকম গোলমেলে পরিস্থিতি সামাল দিতে পুরো রাশটা নিজের হাতেই তো তিনি তুলে নিয়েছেন। সমস্তটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। 4 কেন্দ্রের উপনির্বাচনের আগে ঘর গোছাতে তিনিই বৈঠক করেছেন নবান্নে এবং তাতে নেতা মন্ত্রীর থেকে শুরু করে পুলিশ প্রশাসনের পদস্থ কর্তা সবাইকেই তো এক ধারসে ভর্ৎসনা করেছেন। ফলও কিন্তু হাতে হাতে পেয়েছেন। দেখুন, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ 4টে কেন্দ্রেই তৃণমূল জিতেছে, অথচ এর মধ্যে 3টে তাদের জেতা সিট ছিল না। কিন্তু সেই জয়টা তার মানে একটা বড় প্রাপ্তি। তার যে ওষুধ, সেই ওষুধটা তার মানে কাজ করেছে, এটাই ধরতে হবে। কিন্তু ঘটনা হচ্ছে রোগগুলো কি পুরোপুরি সারানো গেছে? ঘরের দেওয়ালে রং চটে গেলে বা নোনা ধরলে আমরা কি করি? আমরা ছোটোবেলাতে দেখতাম, এখন আমরাও তাই করি আর কি। ওই যেখানে সেখানে যা পারি একটা করে ক্যালেন্ডার ঝুলিয়ে দিই, যেখানটায় রং খুব লেগেছে ওখানে একটা ক্যালেন্ডার ঝুলিয়ে দাও। পুরোনো স্ট্র্যাটেজি, আপনারাও করেন। এবার তৃণমূলের যাবতীয় রংচটা জায়গাগুলো, সেগুলো তো এতদিন একটা ক্যালেন্ডার ঝুলিয়েই ঢাকা থাকতো, সেটা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ক্যালেন্ডার। এখন তো আর তা যাচ্ছে না, বরং তৃণমূলের লোকেরাই ওই ক্যালেন্ডার সরিয়ে সরিয়ে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় গণ্ডগোল রয়েছে, কোথায় কোথায় রং চটে গেছে, কোথায় কোথায় নোনা ধরেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল তুলতে বলেছেন, বেআইনি নির্মাণ বন্ধ করতে বলেছেন, বেআইনি নির্মাণগুলোকে ভাঙতে বলেছেন, নেতাদের সতর্ক করে বলেছেন তার টাকা তোলার মেশিন চাই না, বিনম্র হতে বলেছেন। হয়েছে? তারপরেও তো এই 21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ারের এক ব্যবসায়ী কী অভিযোগ করেছেন? যে সমাবেশের জন্য তার কাছে মোটা অঙ্কের চাঁদা চেয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি, টাকা দিতে রাজি হননি তিনি। তাতে নাকি বারবার ওই অঞ্চল সভাপতি তার ওপর চাপ তৈরি করছেন। এলাকার তৃণমূল কর্মীরা নাকি তার কারখানায় চড়াও হয়েছিলেন বলে তিনি অভিযোগ করেছেন। মজার কথা কি জানেন? ওই ব্যবসায়ীর দাবি তিনিও তৃণমূল করেন। 21শে জুলাই সামনে আছে, এবার 21শে জুলাই নিয়ে আমার কাছে অনেক দিন থেকে বিভিন্ন দিক থেকে একটা চাপ সৃষ্টি করে। 21শে জুলাই অনেক লোকজন নিয়ে যেতে হবে, অনেক টাকা পয়সা খরচা বিয়ার করার জন্য একটা অ্যামাউন্ট আমার কাছে মোটা অ্যামাউন্ট চাই, কিন্তু সেই অ্যামাউন্ট আমার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ আমিও একজন একনিষ্ঠ তৃণমূলের কর্মী, আমি অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি না। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বারবার বলেছেন অন্যায়কে কখনো আমরা প্রশ্রয় দিব না। তৃণমূল তোলাছে, তৃণমূলেরই লোককে হুমকি দিচ্ছে, তার কারখানায় চড়াও হচ্ছে। এতে কি প্রমাণ হয়? দুটো জিনিস প্রমাণ হয়। এক, মুখ্যমন্ত্রী যতই বলুন তার টাকা তোলার মেশিন চাই না, মেশিন টাকা তোলার কাজ থামাচ্ছে না। এমনই তার তাগিদ, এমনই তার অভ্যেস হয়ে গেছে, সেটা নিজের লোকের ওপরেও কাজ করে যাচ্ছে, মানে যাকে সেম সাইড বলে আর কি। আর দুই, তৃণমূলে অন্তর্দ্বন্দ্বের আগুনটা সেটা মনে হচ্ছে ওই
রাবণের চিতার মতো হয়ে গেছে, জানেন তো। রাবণের চিতাটা কি কোনোদিন নেবে না, সেরকম তৃণমূলের ওই অন্তর্দ্বন্দ্বের আগুনটাও বোধহয় কোনোদিন নেবার নয়। তাই তো দেখছি আলিপুরদুয়ারে তোলাবাজির যে অভিযোগ উঠেছে তৃণমূলের ভেতরে, সেটাকে যদি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নাও বলে, এই পূর্ব মেদিনীপুরের ঘটনাটাকে কি বলবেন, গোলমালটাকে, সেটাকে তো অন্তর্দ্বন্দ্ব না বলে অন্য কিচ্ছু বলার উপায় নেই। সেখানেও কিন্তু দ্বন্দ্বটা প্রবীণ আর নবীন তৃণমূলের। লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের দুটো কেন্দ্রেই তৃণমূল হেরেছে। তার মধ্যে কাঁথিতে হেরেছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এবার ধরুন, দেখুন, উত্তম যদি নবীন তৃণমূলের নেতা হন, তাহলে প্রবীণ শিবিরের দায়িত্বে কে রয়েছেন? মন্ত্রী অখিল গিরি। এবার 21শে জুলাইয়ের প্রস্তুতি মঞ্চে এই দুই নেতাই নাম না করে একজন আরেকজনকে হুঁশিয়ার করেছেন। এই কী বলবেন? এরকম একটা পরিস্থিতিতে ভাবুন, সমাবেশের দায়িত্ব সামলাতে হচ্ছে সুব্রত বক্সিকে। এবার সুব্রত বক্সির নামটা শুনে মনে পড়ে গেল যে আগে কি হতো বাবু, হ্যাঁ এমন একটা সময়ের কথা বললেন তো, তিনি এখন দায়িত্ব নিয়েছেন। এবার আগে হতো, শুনতাম যে সমস্ত বিষয়ে তৃণমূলের নেতারা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। পরবর্তী ক্ষেত্রে সেটার সাথে যোগ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। এবার শুনলাম কুণাল ঘোষ বললেন, শুনলেন তো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সুব্রত বক্সির সভাপতিত্বে। একটার পর একটা লেয়ার বাড়ছে আর কি, মানে কে যে কার থেকে দূরে যাচ্ছে সেটা বুঝতে পারছি না, কিন্তু এটা দিব্যি বুঝতে পারছি বিভিন্ন জেলায় তৃণমূলের দ্বন্দ্বের যে স্ফুলিঙ্গগুলো জ্বলছে, সেগুলো একসঙ্গে জড়ো হয়ে দাবানল হয়ে যেতে পারে, জানেন তো। মানে এছাড়া অন্য কিছু তদ্দত 21শে প্রবীণরা বাড়তি দায়িত্ব পাওয়ার পর অন্য কিছু উপায় আছে বলে তো মনে হচ্ছে না। 2009 থেকে 23 বাম আমল থেকে তৃণমূল জমানা, গত 14 বছরে পূর্ব মেদিনীপুরে বরাবরই জিতে এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু 24-এর লোকসভা ভোটে হোঁচট, তমলুকের সঙ্গে হাতছাড়া হয়েছে কাঁথি লোকসভা কেন্দ্র। শত চেষ্টা করেও অধিকারী গড়ে ঘাসফুল ফোটাতে ব্যর্থ শাসক দল। ফলাফল ঘোষণার মাসখানেক পরেও হার নিয়ে তৃণমূলের অন্দরে দায় ঠেলাঠেলি চলছেই। একদিকে অখিল গিরি, অন্যদিকে উত্তম বারিক। নানা ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে তৃণমূল কংগ্রেস আড়াআড়ি ভাগ। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে সেই বিতর্কের আগুনে যেন ঘি পড়ল। লোকসভা নির্বাচন, কাঁথিতে বিজেপির কাছে প্রায় 47,000 ভোটে হারে তৃণমূল কংগ্রেস। পটাশপুর বাদে লোকসভার অন্তর্গত 6টি বিধানসভাতে পিছিয়ে শাসক দল। হারের কারণ নিয়ে প্রথম থেকেই তৃণমূলের অন্দরে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। বৃহস্পতিবার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় নাম না করে অখিল গিরির তোপ। খোঁজ খবর হচ্ছে কে পিছন থেকে ষড়যন্ত্র করেছে। টাওয়ারে কেউ কাজ করতে পারে, আমরা কোনো অসম্মান করছি না, আমাদের কোনো আপত্তি নেই, তার মানেই তাকে কাউন্টিং এজেন্ট রাখতে হবে। মন্ত্রীর গলায় ষড়যন্ত্রের অভিযোগ। ঘটনাচক্রে আবার টাওয়ার ব্যবসার সঙ্গে যুক্ত কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী উত্তম বারিক। আমি প্রার্থী ছিলাম কাঁথি লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে। শুনেছেন কাউকে দোষারোপ করেছি যে অমুক বাবুকে আমি দোষ দিলাম, অমুক নেতৃত্বকে দোষ দিলাম, কোনো জায়গায় কোনো মিডিয়াতে দেখাতে পারবেন? এখানেই থামেননি রামনগরের তৃণমূল বিধায়ক। গিরির আরো গর্জন। তার অ্যাকাউন্টে কত টাকা গেছে আমাদের কাছে খবর এসেছে। বিজেপি টাকা দিয়েছে আমরা সব জানি রাতের অন্ধকারে। আমাদের দলের লোক তারা রাতের অন্ধকারে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে দলের পিছনে ছুরি মেরেছেন। 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে হারানো জমি পুনরুদ্ধারে দলেরই একাংশকে মন্ত্রীর হুঁশিয়ারি। জিতে গেলে বলে আমি নিজের জোরে জিতেছি, আর হেরে গেলে বলে অন্য লোক হারিয়ে দিয়েছে। 1.5 বছর পর নির্বাচন আছে, ঠিক মতন করে লড়ুন। পথ নিয়েছেন, ওসব আমাদের কাছে ওসব হবে না, সরিয়ে দিব একটা কলমের খোঁচায়। আমার জানা ছিল দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কে কোন পদে থাকলে দল সংগঠিত হবে, কি দল ভালো চলবে, সেটা রাজ্য নেতারা ঠিক করেন। আমাদের জেলা থেকে যে ঠিক করা হয় এটা আমার ধারণাই ছিল না।
শুধু লোকসভা কেন্দ্রে হারই নয়, কাঁথির সাংগঠনিক জেলায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করেও যেন অখিল উত্তমদের মধ্যে আড়াআড়ি ভাগ। তাই বৃহস্পতিবার যেখানে অখিল সুপ্রকাশনা সভা করেন, 24 ঘন্টার মধ্যে একই এলাকায় সভা করেন উত্তম বারিকরা। সব মিলিয়ে তেতে রয়েছে কাঁথির রাজনীতি, যদিও তারপরেও হুঁশিয়ারি চলছে। খোঁজ খবর হচ্ছে কে পিছন থেকে ষড়যন্ত্র করেছে। রাজ্য তৃণমূল কংগ্রেস 21শে জুলাইয়ের পর তদন্ত করবে, তাদের নাম আমরা দিয়ে এসেছি। একসঙ্গে চলার কথা, এক জায়গায় পৌঁছানোর কথা, আর তার বদলে একে অন্যের দিকে এরমভাবে টানা ফায়ারিং চলছে, দেখছেন তো। তবে আজ এমন একটা ঘটনা ঘটেছে যাতে অখিল এবং উত্তম বারিক দুজনের মুখের হাসি চওড়া হবে। নদিয়ার গাংনাপুরে আক্রান্ত দলীয় কর্মীদের সাথে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার গাংনাপুর মোড়ে যখন তৃণমূল কর্মীরা শুভেন্দুকে ওয়েলকাম জানাতে মাইকে কিছু মন্তব্য করেন, শুভেন্দু শটান গাড়ির থেকে নেমে ওই তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান। দেখুন, স্লোগান শুনেছেন, কিন্তু স্লোগানের জবাবে পায়ের চটি খুলে দেখিয়েছেন বিরোধী দল নেতা। বিরোধী দল নেতার এভাবে মেজাজ গরম করে দিতে পারাটা কিন্তু কম কথা নয়। 21শে জুলাইয়ের খাতায় নদিয়ার তৃণমূল কর্মীদের পয়েন্ট বাড়ার কথা, কিন্তু নদিয়ারই এক তৃণমূল কর্মী যে ভিডিও আজ সকালে ছড়িয়েছেন তাদের তো নাক কাটা গেছে বললেও আবার কম বলা হয়। এরপর সেই কথাটা তো বলতেই হবে, যেটা না বললেই নয়। দেখুন, দেবতাদের 4টে করে হাত, মানুষের 2টো হাত, আর দেবতার মানুষের মাঝখানে যারা রয়েছেন তাদের নাকি 3টে হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। এবার অজুহাত শব্দটা যদি অভিধান থেকে বাদ যায় তাহলে আমরা কিন্তু একটা বিকল্প শব্দ ভেবে রেখেছি, বিক্ষিপ্ত। আগে অজুহাতের একটা বিকল্প ছিল সাজানো ঘটনা। যখনই কোনো একটা গণ্ডগোল ফাঁস হয়ে যেত তখনই সাজানো ঘটনার তত্ত্ব শুনতাম আমরা, যেরকম সন্দেশখালিতে শুনেছিলাম ওই শেখ শাহজাহানের বিরুদ্ধে পুরোটাই নাকি সাজানো আন্দোলন। কিন্তু তারপর এত বেশি ঘটনা সামনে আসতে শুরু করলো যে আর সাজানো বলা গেল না, তারপর বলা শুরু হলো বিক্ষিপ্ত। মানে অজুহাতের সমার্থক শব্দ হয়ে গেল বিক্ষিপ্ত। এবার তারপরে ব্যাপারটা এমন একটা পর্যায়ে চলে গেল যখন শুনলাম পুরোটাই নাকি ষড়যন্ত্র। মানে অজুহাতের আরেকটা সমর্থক শব্দ হচ্ছে ষড়যন্ত্র। এবার অজুহাতের নামটা এরকম ধাপে ধাপে বদলায় কিনা, মানে অজুহাত থেকে বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত থেকে কোথাও গিয়ে ষড়যন্ত্র, তা জানি না, কিন্তু বদলটা কিন্তু আমাদের চোখে পড়ছে। দেখুন, চোপড়া থেকে আরিয়াদহ, যেখানেই ভিডিও ভাইরাল হচ্ছে সেখানেই শাসক চাপে পড়েছে, আর সেখানেই তখন ওই বিক্ষিপ্ত তত্ত্ব শুনেছি আমরা তো শুনে শুনে হাঁপিয়ে উঠেছে মশাই। এইরকম পরপর শোনার পর আমাদের কিন্তু অপেক্ষা বাড়ছে যে এরপর আবার কবে ষড়যন্ত্র তত্ত্বটা আমরা শুনতে পাবো। তবে তার আগে এখনও বিক্ষিপ্ত সিরিজ চলছে। আরও একটা বিক্ষিপ্ত ঘটনার সন্ধান আমরা পেয়েছি, মানে আরও একটা ভিডিও সামনে এসছে। এটাকে কে কী বলবেন জানি না, মানে এটাকে ষড়যন্ত্র বলতে গেলে বলতে হবে তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কৃষ্ণনগরে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কুণাল হালদার তিনি প্রকাশ্য রাস্তায় এক ব্যবসায়ীকে গুলি করেছেন, বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করেছেন, আর তারপর টাকা পয়সা মোবাইল ছিনিয়ে নিয়েছে। সিসিটিভিতে এই পুরো ঘটনাটা এভাবেই ধরা পড়েছে। কৃষ্ণনগরের পাত্রবাজারে মাছ বিক্রি করেন বিশ্বনাথ ঘোষ। আজ সকালে আড়তে মাছ কিনতে গেছিলেন, সেখানেই নাকি বিশ্বনাথের কাছে তোলা চাওয়া হয়। তোলা না দেওয়ায় তার পায়ে গুলি করা হয়, মারধর করে 35,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়, মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে। এবার ফুটেজে বিশ্বনাথকে মারছেন বলে যাদের দেখা গেছে তাদেরই একজন এই টিএমসিপি নেতা কুণাল হালদার, অন্যজন তার সঙ্গী ডাকু। নাম আর কাজে কিন্তু বেশ মিল আছে জানেন তো, মানতে হবে। এবার শক্তিনগর জেলা হাসপাতালে ওই ব্যবসায়ী ভর্তি রয়েছেন, কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরও করা হয়েছে। মানে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন দুটোই হয়ে গেছে। এবার এটাকে বিক্ষিপ্ত বলবেন না ষড়যন্ত্র, আমরা অপেক্ষায় রইলাম। বাজারে গিয়েছিলাম।
টাকা চাইছে মানে কারা মারলো? ডাকু মালপাড়ায় গেছে। ও কি করে? ক্রিমিনাল, কাউকে জেল থেকে ছাড়া পেয়েছে জানি না। দিয়ে পয়সা চাইছিল, টাকা চাইছিল, মানিব্যাগ পেয়ে দিয়েছে, মোবাইল পেয়ে নিয়েছে। দিয়ে ধাক্কা মেরেছি, হঠাৎ আমাকে মারতে আরম্ভ করে দিল। দিয়ে মেশিন বের করে পালিয়ে যাচ্ছি যখন ভাই গুলি করেছে। ভাই গুলি করেছে? কটা গুলি করেছে? দুটো করেছে, একটা লেগেছে। মারলো ওরা তো ক্রিমিনাল, প্রচুর বড় ক্রিমিনাল ওরা। যে মেয়েছে তার নাম কি? সৈকত হালদার, আর ডাক নাম ডাকু। ও দুদিন আগে জেল থেকে বেরোলো। ও এরমই করে, গুলি করে, কোপ করে, ঠিক আছে। ওরা 3 জন ছিল। আর আমাদের যখন যাচ্ছিলাম তখন একটা মদ খাওয়ার পয়সা চাইছিল। মানুষ আতঙ্কের মধ্যে আছে। তো বিষয়টি শোনার পর আমি দেখছি, এবং আমরা প্রশাসনিকভাবে প্রশাসনের কাছে এবং পুলিশের কাছে একটাই আবেদন করব যে এলাকার মধ্যে যেন এই ধরনের ঘটনা কোনোভাবে বরদাস্ত করা না হয়। আইনের পথে চলবে। একটা সিসিটিভি ফুটেজ এসছে যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে টাউন প্রেসিডেন্ট তার একটি ছবি আছে, সে প্রকাশ্যে বন্দুক নিয়ে গুলি করছেন। কি বলবেন? আমি এখনো দেখিনি। আমি বললাম আমি সকালবেলা ওয়ার্ডে বেরিয়েছি কাজে, এবং সবারই সঙ্গে দেখা হয়েছে। টিভি এবং সিসিটিভি ফুটেজ আমি এখনো দেখার সুযোগ পাইনি। যদি বিষয়টি এরকম কিছু থাকে সেটা দলের উচ্চ নেতৃত্ব সঙ্গে আলোচনা করব। মাত্র 2 মাস হলো তৃণমূলের মহুয়া মৈত্রকে সংসদে পাঠিয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দারা। পুরো ভোটেও ঘাসফুল ফুটেছে। বিনিময়ে কী পেলেন? কৃষ্ণনগরের মাছ ব্যবসায়ীর পায়ে গুলি, বন্দুকের বাঁট দিয়ে মেরে তাকে রক্তাক্ত করে দেওয়া হলো। খোদ কাউন্সিলর স্বীকার করে নিচ্ছেন যেটা ভয়ের বাতাবরণ রয়েছে। দেখুন, 2011 থেকে স্থায়ী শক্তিশালী সরকার ক্ষমতায়, উপনির্বাচনে জিতে এই বিধানসভায় শাসক দল 3/4 সংখ্যাগরিষ্ঠতা প্রায় ছুঁয়ে ফেলেছে। এইরকম একটা পরিস্থিতিতে, মানে যেখানে লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসই সব থেকে বেশি আসন জিতেছে, তারপরেও কোথাও এরকম মানে কৃষ্ণনগরের মতো ভয় বিরাজ করছে কি করে বলুন তো? তারপরেও চোপড়ায় মানুষ কি করে ভয়ে ভয়ে রয়েছেন বলুন তো? আড়িয়াদহের মানুষ আতঙ্কে রয়েছেন, সোনারপুরের মানুষ আতঙ্কে রয়েছেন, কুলতলিতে আতঙ্কে রয়েছেন। বিক্ষিপ্ত ঘটনা কিন্তু চারপাশে আর এত ছড়িয়ে যাচ্ছে না, আর বিক্ষিপ্ত থাকছে না। এবার ওই বললাম, নতুন প্রতিশব্দটা ব্যবহার করার বোধহয় সময় হয়ে গেছে। তারপর কি বলবেন জানি না, সেটা ওর বলে দেবেন তারা নিশ্চয়ই। তবে চোপড়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কৃষ্ণনগরের এই কাহানি মেয়ে একটা টুইস্টের চান্স রয়েছে। আক্রান্ত ব্যবসায়ী ইতিমধ্যেই ক্যামেরায় জানিয়েছেন যে তাকে কে আক্রমণ করেছে, কিন্তু কয়েকদিন পরে হয়তো বলে বসবেন তাকে যে মেরেছেন তাদের তিনি চেনেন না। কিন্তু ওই ভিডিওটা ভাইরাল করার জন্য পুলিশে অভিযোগ করে বসলেন হয়তো যে কে ভাইরাল করেছেন, আমার এত বড় একটা সর্বনাশ সবার সামনে দেখিয়ে দিল। কিংবা যে সিসিটিভি ক্যামেরায় মারধরের ছবি রেকর্ড হয়েছে তার মালিকের বিরুদ্ধে হয়তো মানহানির মামলা করে বসলেন। তবে ওটা যদি প্রশাসনের বসানো ক্যামেরা হয় তাহলে তো আবার সেটাও করা যাবে না, মহা মুশকিল। দেখুন, প্রশাসনও তখন কিন্তু আবার উল্টে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারে। কে সিসিটিভির ফোকাসে এসে তাকে মার খেতে বলেছিল বলুন তো? ছবিটা ভাইরাল হয়ে যেতে আমাদের এভাবে মানহানি হতো না। আরে বাবা, ওই ডাকু বা তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তাদেরও তো একটা মানবাধিকার রয়েছে নাকি? সেদিকটা প্রশাসনকে দেখতে হবে না? নাকি প্রশাসন কাজের চাপে শাসনটাকেই আউটসোর্সিং করে দিয়েছে? এখন তৃণমূলের ডাকাবুকো নেতারাই শাসনের বিষয়টা প্রকাশ্যে দেখে নিচ্ছেন। এটা অবশ্য বিজ্ঞপ্তি জারি হয়নি, বলা তো যায় না। হাইকোর্টে যদি কেউ মামলা টামলা ঠুকে দেয়, সিভিক ভলান্টিয়ারদের তবু কিছু ভাতা দিতে হয়, কিন্তু পার্টির কর্মীদের শাসনের দায়ভার হাতে তুলে দিলে বেতন দেওয়ার বালাই নেই। তারা নিজেদের রোজগারের বন্দোবস্ত নিজেরাই করে নেয়। মাছ ব্যবসায়ীর মতো মানুষের কাছ থেকে তোলা আদায় করে, আর নিজেদের আইন অনুযায়ী নিজস্ব বিচারশালায় বিচার করে। ফয়সলা অন দ্য স্পট। চোপড়ার ক্ষেত্রে সেই স্পট কোথায় আমরা দেখে নিয়েছি, মাঝ রাস্তা। সোনারপুরে ওই জামাল উদ্দিনের অট্টালিকার ওই শেকল বাঁধার বারান্দা, আড়িয়াদহে তালতলা স্পোর্টিংয়ের ক্লাব ঘর, এরকম চারপাশে নতুন নতুন বিচার সভা তৈরি হয়ে গেছে জানেন তো, নতুন নতুন কোর্ট। প্রশ্ন করলেই
শোনা যাবে যে দল এসবের অনুমোদন দেয় না। তাহলে এই অনুমোদনহীন কর্মীরা এভাবে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেই বা কী করে, শাসনই বা করছে কি করে, বিচারই বা করছে কি করে? এই সোজা সাপটা বিষয়গুলো না আমরা জাস্ট বুঝতে পারি না, জানেন তো। খারাপ ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা। কে করেছে না করেছে সব ব্যাপারে দলের সঙ্গে কোনো যোগাযোগের কোনো বিষয় না। যেটা খারাপ পুলিশ প্রশাসন তদন্ত করবে, ব্যবস্থা নেবে, দোষীদের ধরবে। সমাজে প্রচুর ভালো ঘটনা ঘটছে, তার মধ্যে কিছু খারাপ ঘটনা চিরকাল ঘটে আসে। এখন সেগুলো আমরা কমাতে চাইছি, বন্ধ করতে চাইছি। তার মধ্যেও যেটুকু ঘটছে সেগুলো পুলিশ ব্যবস্থা নেবে, অন্যায় কাজ। অস্ত্র হাতে দাপাদাপি হচ্ছে, আমরা প্যালেস্টাইনের পতাকা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গটা যে কি হয়ে গেল আমরাও বুঝতে পারছি না। মানে এই ধরনের পশ্চিমবঙ্গের কথা ভেবে অন্ততপক্ষে আমার ঠাকুরদা 1947 সালে পূর্ব পাকিস্তান ছেড়ে এখানে আসেন। গুলি চালনা তো এখন মনে হচ্ছে জলভাত হয়ে গেছে। মানে গুলি এবং অস্ত্র এত পরিমাণে খোলা বাজারে পাওয়া যাচ্ছে, এরপরে হয়তো পানের দোকানে হয়তো আপনারা গুলি মানে বন্দুক কিনতে পারবেন। উত্তরপ্রদেশ বিহার নিয়ে আমরা এগুলো আলোচনা শুনতাম, এখনও তারা ঠিক হয়ে গেছে। তারা এখন ল অ্যান্ড অর্ডার যথেষ্ট ভালো এবং শক্তিশালী ল অ্যান্ড অর্ডার আছে, দুষ্কৃতীরা সাহস পায় না কিছু করার। যে অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, এনকাউন্টার, লক আপ ডেথ যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতে পাওয়া যায়, সেগুলো দেখে সুকান্তবাবুর অভ্যাস, সেই জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছেন। ওই যে কুণাল ঘোষ বললেন না, তারা এই সমস্ত বিষয়গুলো কমাতে চাইছেন, নিশ্চয়ই চাইছেন। সেই জন্য ওই কেউ কিছু করলে তারপরে এগুলো তারা তখন বলছেন যখন কেউ না কেউ গ্রেফতার হচ্ছে। আজকে জানেন তো জামালও গ্রেফতার হয়েছে, ওই যিনি নিজের বাড়িতে বললাম ওই কোথাও গিয়ে বিচার সভা বসাতেন, ওই লেদার কমপ্লেক্স আর নরেন্দ্রপুরের কাছাকাছি একটা জায়গার থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। কালকে তাকে আদালতে পেশ করা হবে। এটা তো তিনি নিশ্চয়ই সেগুলো জানেন, এইগুলো শুনেই নিশ্চয়ই তারা দেখেই তারা বলবেন এই তো আমরা ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা তো তখন নিচ্ছেন যখন হচ্ছে, তাহলে এতটা করার মতো জায়গায় তারা গেলেন কী করে যেখানে তাদের গ্রেফতার করতে হলো? সে যাক, এটা নেতারা বোঝেন কেন করছেন, কোথায় করছেন, কতটা করলে তারপর তারা শাস্তি দেবেন, কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায় মতো, বুঝলেন তো? কতটা অপরাধ করলে তবে গ্রেফতার হওয়া যায়, এটার একটা মাপকাঠি আছে নেতাদের, ওটা ওই মাপকাঠিটা জানা আছে, আপনি আমি বুঝতে পারবো না। তবে হ্যাঁ, গোলাগুলি তো নেতারা ছুটতে শুরু করে দিয়েছেন, সেটা তাদের কাজ। আমরা বরং একটা গুলির থেকে আরেকটা গুলিতে চাই। মালদার মানিকচকে কাল পুলিশ গুলি চালিয়েছে, 2 জন গুলিবিদ্ধ হয়েছেন, 3 জন পুলিশ আহত হয়েছেন। কারণটা কি ছিল মনে আছে? 20টা গ্রামে বিদ্যুৎ সংকট, 2 মাস ধরে ঘন ঘন লোডশেডিংয়ে নাজেহাল হয়ে 20টা গ্রামের মানুষ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। দেখানোরই কথা, এই গরমে কারেন্ট যদি না থাকে কি করবেন? প্রত্যেক মাসে তো বিল দিচ্ছেন। এবার পুলিশ বল প্রয়োগ করতে গেলেই সংঘর্ষ বেঁধে যায়, তারপর গুলি চলে। এটা তো আপনারা জানেন। এটাও জানেন যে কাল বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছিলেন ওই এলাকায় কোনো লোডশেডিং হয় না। পশ্চিমবঙ্গের কোথাও নাকি লোডশেডিং হয় না। এই লোডশেডিং শব্দটাই নাকি বাংলার ডিকশনারিতে আর নেই। এই শুধু ওখানে ওই ইংরেজ বাজারে 3টে টাওয়ার বসাতে বাধা দেওয়া হচ্ছে, তারই নাকি খেসারত গুনছেন ওই মালদার মানিকচকের বাসিন্দারা। মানে মালদার ওই ইংলিশ বাজারের জন্যই আর ওই 3টে টাওয়ারের জন্যই নাকি মালদার মানিকচকে বিদ্যুতের সংকট হচ্ছে। কিন্তু কাল প্রাক্তন মন্ত্রী আর তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র কি বলেছিলেন মনে আছে? মানিকচকে লোডশেডিং হয় এবং তার জন্য তিনি বিদ্যুৎ দফতরকেই দায়ী করেছেন। আবার মানিকচক সাবস্টেশনের অপারেটর বলেছেন 5 বছর আগেই যে কাজ করা উচিত ছিল তা ফেলে রাখা হয়েছে, তাতেই এই পরিস্থিতি। তার মানে কি, যা হয়েছে তার সাথে টাওয়ারের কোনো সম্পর্ক নেই। থাকে না, বেশ কিছু মাঝখান থেকে আমি ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে বলেছিলাম, এখন এই গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় মানুষ খুব অসুবিধা করেছে। বিদ্যুৎ সকালে চলে যায়, যদি সকাল রাত্রে 10টা অবধি যদি থাকে, 10টার পরে গোটা রাতই বিদ্যুৎ থাকে না। পেশেন্ট আছে, শ্বাসকষ্টের রুগী আছে, অসুবিধা আছে।
এটা বারবার আমি ডিএ সাহেবকে জানিয়েছিলাম, এটা যদি উনি সলভ করতেন তাহলে আজকে এইটা আমাদের মানিকচকে দেখতে হতো। টাওয়ারের লাইনে আমাদের যে টিসিএল এখন কাজ হচ্ছে, এই কাজটা আমাদের 5 বছর আগেই দরকার ছিল হওয়া। সেহেতু এখন ম্যাক্সিমাম চাহিদা বেড়ে গেছে পাবলিকের, সেহেতু চাহিদাটা আমাদের এখান থেকে দিতে পারছে না। আমাদের যে ডিএম আছে বা বিদ্যুৎ ভবন আছে আমাদের, ওখান থেকে নোটশিট না হলে তো আর আমাদের এগুলো করতে পারবে না। 9টার পরে আমাদের ম্যাক্সিমাম লোড একদম 1 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম লোড হয়ে যাচ্ছে, কারণ ওই যে ম্যাক্সিমাম লোডটা টোটালটা টোটো চার্জের জন্য চলে যাচ্ছে। এবার যখনই 950 পার হয়ে যাচ্ছে আমাদের, তখনই আমাদের তার ছিঁড়ে যাচ্ছে, কোথাও জাম্পার আউট হয়ে যাচ্ছে। আমাদের যারা আছে ধরেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ডিএম, ওনারা তো জানেই এই ব্যাপারটা। ওখানে কোনো লোডশেডিং হয়নি, ওখানে কোনো বিদ্যুৎ বিভ্রাটের বিষয় নয়। ওই জায়গাটায় বিদ্যুতের গ্রাহক বেড়ে গেছে। সাবিত্রী মিত্র বলছেন বিদ্যুৎ থাকে না। এবার বিদ্যুৎ কর্মীরা মেনে নিচ্ছেন রাত 9টার পর অতিরিক্ত লোডে তার ছিঁড়ে যায়, জাম্পার ডাউন হয়ে যায়। কিন্তু তারপরেও কেউ তো মানতে নারাজ যে লোডশেডিংটা আদৌ হচ্ছে। উল্টে তারা যুক্তি দেন উপভোক্তা বেড়ে গেছে। আরে বাবা, সেটাই তো কারণ। লোডশেডিং তো ওই কারণেই হয়, চাহিদা বেড়ে গিয়ে যেখানে যোগান কমে যায় সেখানেই তো লোডশেডিংটা হয়, নইলে কি আর লোডশেডিং হতো? কিন্তু টাওয়ার বসাতে না দেওয়ার জন্য যে সমস্যাটা, তার বেলাবেলি সমাধান হয়ে গেল কি করে বলুন তো? কাল দুপুরের পর থেকে তো এনায়েতপুরে লোডশেডিং হয়নি, পাখাও বনবন করে ঘুরছে। আর এখানেই তো গ্রামবাসীরা প্রশ্নটা তুলতে শুরু করেছেন, বেলাবেলি কি টাওয়ার বসিয়ে দেওয়া হলো, নাকি ওয়্যারলেস কানেকশানে বাড়িতে বিদ্যুৎ আসছে? এছাড়া তো আর কোনো কথা মাথায় আসছে না। আর একটা জিনিসই হতে পারে জানেন তো, ওই গ্রামবাসীর ইট আর পুলিশের গুলির সঙ্গে কি বিদ্যুতের কোনো কানেকশান রয়েছে? কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার একটা লাইন মনে পড়ে যাচ্ছে জানেন তো, অসাধারণ লাইন, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। মানিকচকে এরকম শর্ত তো কেউ দেয়নি, রক্তপাত ছাড়া বিদ্যুতের সমস্যা মিটবে না। কিন্তু একটা প্রতিবাদ, গুলি, রক্তপাত, আর তারপরেই দেখলাম ওই 3টে টাওয়ারের কানেকশান অটোমেটিক হয়ে গেল, লোডশেডিং ভ্যানিশ। আমরা কালকে টিভিতে শুনলাম বিদ্যুৎমন্ত্রী বলছেন যে 3টে টাওয়ার বসালে কম আছে ফলে এই সমস্যা হয়েছে। তাহলে আমার প্রশ্ন আছে, আমার এলাকাবাসীর প্রশ্ন আছে যে গতকাল দুপুর থেকে আজ এখন পর্যন্ত লাইন ভালো ভোল্টেজ আছে, তাহলে কী করে এটা সম্ভব হলো? যখন টাওয়ার নাই, ইলেকট্রিক সাপ্লাই ঠিক হচ্ছে না, তো বিনা টাওয়ার বসিয়ে এই সাপ্লাই কী করে হলো? গাফিলতি। ডিপার্টমেন্টের যদি কেউ বলতে যায় কোনো কথা, সেখানে পুলিশ লিখিয়ে দেবে, ডিপার্টমেন্ট মানুষের কথা শুনবে না। তাহলে আমরা কি আছি? আমরা শুধু কি ভোটের সময়? সাধারণ মানুষকে যারা মনে করেন কিছু বোঝেন না, ইচ্ছে মতো বোকা বানানো যায়, তাদের সচেতনতাটা একবার দেখুন। তারা প্রশ্ন তুলছেন কি, মানুষকে কি ভোটের সময় মনে পড়ে? এই মালদা জেলাতেই তো 2টো লোকসভা কেন্দ্র, মালদা উত্তরে জিতেছে বিজেপি, মালদা দক্ষিণে জিতেছে কংগ্রেস। এবার মানিকচক মালদা দক্ষিণের মধ্যে পড়ে। এবার মানিকচকের মানুষের মনে হতেই পারে তৃণমূল জেতেনি বলে তাদের ঘরে পাকা ঘুরছে না। তৃণমূলের অনেক নেতাই তো এই ভোটের আগে পরে হুমকি দিয়েছেন, যেখানে যেখানে তৃণমূল লিড পাবে না বা লিড পায়নি সেখানে উন্নয়ন হবে না। মালদার মানুষ যদি 2-2 4 করে নেন, খুব দোষ দেওয়া যাবে কি? আর যাদের ভোটাধিকারী হয়নি সেই নাবালকদের জীবনে কি হবে? তাদের জীবনের কতটা কদর করে সরকার, কতটা সহমর্মিতা দিয়ে তাদের পরিবারকে দেখা হয়? এটা হঠাৎ কেন বলছি জানেন? কোনোটাই হঠাৎ নয়। ঘটনাগুলো আমাদের সামনে এমনভাবে আসছে না, এই প্রশ্নগুলো অদ্ভুতভাবে মনের মধ্যে আসছে জানেন তো। সাধারণ ঘটনা, কিন্তু সেই ঘটনাটাকে এমন একটা পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে, তখন কিন্তু গোটা মানসিকতা নিয়েই প্রশ্ন তুলতে বাধ্য হয়ে যাচ্ছে। বারাসাতে এক পথ দুর্ঘটনায় এক ছাত্র মারা গেছিল। দুর্ঘটনাস্থল থেকে ছাত্রকে হাসপাতালে নিয়ে গেছিল পুলিশ। বাবা মাও খবর পেয়ে ওই বারাসাত জেলা হাসপাতালে পৌঁছন। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ আর পুলিশ তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পরিবারকে পুলিশ খবর তো পাঠায়নি, তারা আসার আগেই দেহ মর্গে পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, বাঘ বিতণ্ডার পর ওই সন্তানহারা বাবাকেই একসময়
বারাসাত থানায় নিয়ে যায় পুলিশ, পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। দেখুন, আমি জানি না এটা কারা কারা দেখেছেন এই খবরটা, নেতা মন্ত্রী যেই দেখুন, একবার কল্পনা করে দেখুন তো গোটা পরিস্থিতিটা যদি তার সাথে হতো। এক সন্তানহারা বাবা নিজের ছেলের মুখটাও শেষবারের জন্য দেখতে পেলেন না, পুলিশ মর্গে পাঠিয়ে দিল দেহ, আর সেটা নিয়ে যদি মেজাজ হারিয়ে ফেলেন তাহলে তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায় পিসি শক্তি দেখাতে, উর্দির গরম দেখাতে। দেখুন, পুলিশে যারা কাজ করেন তাদের বাড়িতে কি এই বয়সের বাচ্চা নেই? শেখ শাহজাহান, জয়ন্ত, জেসিবির মতো সব দুষ্কৃতির বেলায় যখন তারা এত দিন ধরে এত সমস্ত দৌরাত্ম্য করে বেড়ায়, ডালপালা মেলে, তখন এই বীরত্ব কোথায় থাকে? তাদের তো রীতিমতো এসকর্ট করে নিয়ে যেতে দেখা যায়, মনে হয় ভিভিআইপি যাচ্ছে। আর এক সন্তানহারা বাবা যদি কিছুটা বাড়াবাড়ি করেই থাকেন, ধরে নিচ্ছি বাড়াবাড়ি করেছেন, পরিস্থিতিটা দেখুন। কোথাও গিয়ে তিনি তো সন্ত্রাসবাদী নন, তার সঙ্গে একটু সহমর্মিতার সাথে ব্যবহার করা যায় না? দোষ তো পুলিশেরই, নিজের ছেলেকে শেষ দেখাটা দেখতে চাওয়া কি অন্যায়? পরিবারের খোঁজ না করে, তাদের না জানিয়ে দেহ মর্গে পাঠিয়ে দেওয়াটা সেটা কি ঠিক? অথচ তারপরেও তাদের ওপরেই তেজ দেখাতে হলো। আমাদের রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের কোনো খবর দেয়নি। তখনও বেঁচে ছিল, সাংঘাতিক কিছু ফেটাল অবস্থা হয়নি, কিন্তু এখানে আনতে আনতে এক্সপায়ার্ড। এবং ওরা বলছেন এখানে এনেছে ব্রড ডে। আমি বললাম কবে কখন কটার সময় এন্ট্রিটা দেখান, না আপনাকে দেখাতে পারতেন না। আপনি কেন 4 ঘন্টার আগে মগে পাঠালেন? আমি তো যতদূর জানি ওটা নিয়ম নেই। বলে ও ওয়ার্ডের ভেতরে থাকলে 4 ঘন্টা, বাইরে পেশেন্টদের আমরা, পেশেন্ট কিন্তু বুঝলোই না কি হলো। বাবার কাছে যায়, তখন পুলিশটিকে বলে আপনি এরকম কেন করছেন, পুলিশটাকে ধরে, তখন ও আবার পুলিশ আমার বাইককে ঠেলে দেয়, ঠেলে দেওয়ার পরে তখন যখন আজকে ঠেলে দেয়, এরকম জায়গায় ঠেলে দেয়, তখন আমি মাথা ঠান্ডা রাখতে পারিনি। তখন আমি বলে আপনি কেন ঠেলেন, আপনি বলুন, ওকে আমি ধরি। তখন ও আমাকে হিচড়ে নিয়ে গিয়ে আমাকে তোলে যেতে, আমার পরিচয় আমি একটা সন্তানের বাবা, আমাকে নিয়ে তুলে ওখানে আমাকে মারধর করে। আমি দেখতে পাচ্ছি না ফেটে গেছে, তা আমি বুঝিয়ে কথা বলতে পারছি না, বুঝতেই পারছি। দেখুন, আমরা বারবার বলি জানেন তো, স্মলেস্ট কফিনস আর দ্য হেভিয়েস্ট। ছোট্ট কফিনগুলোই সব থেকে বেশি গুরুভার হয়। বাবা মায়ের কাঁধে সন্তানের মৃতদেহটা কল্পনা করে দেখুন তো। আর পুলিশকে আমরা বারবার বলি, ভয় ভক্তি এই বিষয়গুলো মানুষের মধ্যে থাকাটা খুব জরুরি। না থাকার জন্যেই এই চারপাশে এত সব ঘটনাগুলো ঘটছে। বাংলাদেশে যে বাচ্চাগুলো পুলিশের গুলি খেয়ে মরছে, কত বয়স? ওই বারাসাতের ছোট্ট ছেলেটার মতো। বিশ্বাস করুন, যখন ওই ক্রিকেটে হারের পর বাংলাদেশিরা তাদের একাংশ ভারতকে শত্রু বলে রাঙিয়ে দিয়ে ভারতকে ছোট করার জন্য একদম কোমর বেঁধে নেমে পড়ে, অকারণে কুৎসা করে, ইঙ্গিত করে, কটাক্ষ করে, ভীষণ রাগ হয়। আমার দেশ, আমার অস্তিত্ব। আমাদের অনেকেরই হয়তো ওই পূর্ববঙ্গের সঙ্গে কোথাও গিয়ে একটা পূর্বপুরুষের যোগাযোগ রয়েছে, আছে তো। আমরা অনেকেই নিজেদের বাঙাল বলে গর্ব অনুভব করি, কিন্তু বাংলাদেশিরা তারা আজকে আমার কাছে অন্য দেশের মানুষ। এই সমস্ত ক্ষেত্রে আমার দেশকে নিয়ে কোনো কথা বললে, আমার দেশের প্রতি আঙুল তুললে, কটাক্ষ করলে, ওই বিশ্ব ভ্রাতৃত্ব ওই সমস্ত কথাগুলো মাথায় আসে না, বিশ্বাস করুন। কিন্তু দেখুন, ভারতের স্বার্থবিরোধী, আমাদের দেশের স্বার্থবিরোধী, আমাদের দেশকে আঘাত করা যে কোনো জিনিসের ওপর ভয়ঙ্কর রাগ হয়। কিন্তু ওই যদি আমার মনে হয় কি জানেন তো, তখন যখন ওই ক্রিকেট নিয়ে ওরকম করে, তখন মনে হয় ওদের ক্রিকেট মাঠে দাঁড় করিয়ে 0 রানে অল আউট করে দিই, তারপর আমাদের টিম ড্যাং ড্যাং করে জিতে যাবে। অথবা ফুটবল মাঠে তাদের 10 গোলের মালা পরিয়ে দেবো, দেখ তোরা আমরা কী জিনিস। আমরা ভারতীয়রা যে রকম মানসিকতা, যে রুচি, যে কৃষ্টি, যে সংস্কৃতির মানুষ, এটাই আমাদের মনে হওয়ার কথা।
আর এই জন্যেই এই রুচি, কৃষ্টি, সংস্কৃতির জন্যই যখন দেখি বাংলাদেশের কিছু তাজা প্রাণ নষ্ট হচ্ছে, তখন অদ্ভুত কষ্ট লাগে। তখন মনে হয় এটা শুধু বাংলাদেশ বলে না, গোটা বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো মায়ের কোল খালি হলেই তো সেটা খারাপ লাগার বিষয়। এই বারাসাতের মা আর বাংলাদেশের মা আলাদা নাকি সেক্ষেত্রে? আর সত্যি কথা বলতে কি, এই সব জায়গাগুলোয় গিয়ে কোথাও গিয়ে মনে হয় বাংলাদেশ তো আমাদের নিজেদেরও জায়গা, এক ভাষা, এক সংস্কৃতি। একটা রাজনীতিক কারণ বা রাজনৈতিক প্রেক্ষাপটে মাঝখানে একটা কাঁটাতারের বেড়া পড়ে গেছে, সেই জন্য আমরা আলাদা হয়ে গেছি। এটা বাস্তব। এই বাস্তবতা আমাদের মধ্যে একটা স্বদেশ প্রেম তৈরি করে দিয়েছে। হয়তো ওদের অন্য দেশ হিসেবে আমরা দেখি, তো কোথাও গিয়ে তো একটা টান থেকে যায়, তাই না? মানুষ হিসেবে, সংস্কৃতি হিসেবে, ভাষা হিসেবে এই টানগুলো আপনি কীভাবে অস্বীকার করবেন? অস্বীকার করার চেষ্টা যারা করে তারা ভণ্ডামি করে, যারা কটাক্ষ করে তারা মূর্খ। ভারতের স্বাধীনতা সংগ্রামে সবার ভূমিকা রয়েছে। যারা এখন ওই পাশে রয়েছেন সেই দেশের মানুষগুলোরও যেরকম ভূমিকা রয়েছে, ঠিক সেইভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদানও ততটাই রয়েছে। হয়তো সামগ্রিকভাবে কাঁধে কাঁধ মিলিয়েই সবাই স্বাধীনতার জন্য লড়েছে। ফলে এই প্রেক্ষাপটগুলো এবং সেগুলো যখন এক হয়ে যায়, তখন আর মনে হয় যে এই জায়গাটা নিয়ে অকারণ আলোচনা করার কোনো মানে হয় না। তবু বলছি, বাংলাদেশে যা ঘটছে সেটা দেখে খুব কষ্ট হচ্ছে। এটা নিশ্চিতভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কেন সমস্যাটা, কেন এই জায়গায় এসে দাঁড়িয়েছে, কি হতো, যেটা করা হচ্ছে সেটা ঠিক না ভুল, কে ঠিক, সরকার ঠিক না ছাত্ররা, এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। আমি শুধু চোখের সামনে দেখতে পাচ্ছি কিছু তাজা ছেলে মেয়ে এইভাবে বিক্ষোভে ফেটে পড়ছে, একটা বিরাট অংশ, আর অনেক মায়ের কোল খালি হচ্ছে। সুতরাং কোথাও গিয়ে একটা আলাপ আলোচনার মাধ্যমে যদি গোটা বিষয়টা মিটে যেত, যদি কোথাও গিয়ে বন্দুকের বদলে কথা চলতো, কথার মধ্যে দিয়ে সমাধান হতো, তাহলে তো একটা তাজা ছেলেকে বন্দুকের মুখে দাঁড়িয়ে বলতে হতো না বুলেট মার, তারপর লুটিয়ে পড়তো না। কান্নার শব্দগুলো শুনলেন, ওই বারাসাতের মায়ের কান্না আর এই বাংলাদেশের মায়ের কান্না এক না? আসলে আমাদের যে খারাপ লাগাটা না, এটা এই মায়েদের জন্য, এটা শুধু বাংলাদেশের মায়েদের জন্যও না, গোটা ভারতের জন্য, গোটা বিশ্বের জন্য। বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তের কোনো মা যদি কাঁদেন, যদি মানুষ খারাপ থাকে, তাহলে আমাদের খারাপ লাগে। মানুষ ভালো থাকলে আমরা খুশি হই। আর এই জায়গাটায় আবার আমরা ওই বিশ্ব ভ্রাতৃত্বের কথাটাই ভাবি। আবার বলছি, এটা তো একটা ঘটনা, এটা বিক্ষিপ্ত ঘটনা। যখন দেশের স্বার্থ আসবে, আমরা হয়তো বিশ্ব ভ্রাতৃত্ব ভুলে যাব। মানবতা, এটা বোধহয় কোনো সময় না ভোলাই ভালো।